সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি অনুপ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের একাদশ অধ্যায়ের জীবের প্রজনন নিয়ে আজকে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় উদ্ভিদের প্রজনন আর প্রজনন অঙ্গ ফুল নিয়ে কি আজকে আমরা আলোচনা করব। প্রজনন অঙ্গ ফুল নিয়ে আমরা আজকে আলোচনা করব। গত ক্লাসে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে জীবের পরিবহন। সেখানে কি প্রসাধনের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং একটা উদ্ভিদ যে কিভাবে প্রসাধন প্রক্রিয়া সম্পন্ন করে আর বাস্তবে কি সেটা সেই প্রক্রিয়াটি প্রসাধন প্রক্রিয়া সম্পন্ন হয় উদ্ভিদের জীবনে, সেটাকে একটা পরীক্ষার মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম আর তোমাদেরকে সেটা বাড়ির কাজ করতে দিয়েছিলাম। আশা করি তোমরা কি বাড়িতে নিজেরা সেটা প্র্যাকটিস করেছো এবং বুঝতে পেরেছো। আর আজকে আমি একাদশ অধ্যায়ের জীবের প্রজনন নিয়ে আলোচনা করব। এই জীবের প্রজননের ভিতরে কি বিশেষ করে উদ্ভিদের যে প্রজনন অঙ্গ ফুল সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তার আগে একটু বলে নিই, বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সেই পরিস্থিতির সাথে কি তাল মিলিয়ে চলতে হলে এবং নিজেদের অস্তিত্বকে টিকে রাখতে হলে অবশ্যই কি আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে কি স্বাস্থ্যবিধির ভিতরে যে বিষয়গুলো পড়ে সেটা হচ্ছে কি তোমরা চেষ্টা করবে যতদূর সম্ভব কি ভিড় এড়িয়ে চলার, আর শারীরিক দূরত্ব মেনে চলার, আর মাস্ক ব্যবহার করবে। বাইরে যখন যাবে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তাহলে কি তুমি হাঁচি কাশি থেকে যে ড্রপ যে জীবাণুগুলো বের হয় তার সংক্রমণ থেকে অবশ্যই তুমি নিজেকে মুক্ত রাখতে পারবে। আর যেটা মাঝে মাঝে কি যেহেতু হাতটা দিয়ে আমরা যে কোনো জিনিস আঁকড়ে ধরি আর এই হাতের মাধ্যমে কি সংক্রমিত হয় মানুষ, হাতে থাকা জীবাণুর মাধ্যমে সংক্রমিত হয়। তাই এই থেকে পরিত্রাণ পেতে হলে হাতটা মাঝে মাঝে কি স্যানিটাইজ করবে, স্যানিটাইজার ব্যবহার করে মাঝে মাঝে হাতকে একটু স্যানিটাইজ করবে আর হাতটা স্যানিটাইজ করবে। আর বাড়িতে ফেরার পরে অবশ্যই গোসল করবে, জামা কাপড়গুলো কি পরিষ্কার করে দেবে। আর তোমরা কি বড়দেরকেও কি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেবে। আর এভাবেই কি আমরা এর প্রতিরোধ, এই কোভিড-19 এর প্রতিরোধ করতে সক্ষম হব। আর এর প্রতিরোধ করতে পারলে একদিন ধীরে ধীরে কি এটা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। সেজন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টাই কি একমাত্র কি পথ। এই সম্মিলিত প্রচেষ্টা ব্যতীত কখনোই এককভাবে কি এটাকে দূর করা, রিমুভ করা কখনোই সম্ভব নয়। তাই আমাদের সকল স্বাস্থ্যবিধি মানতে হবে যাতে কি আমরা পৃথিবীর বুক থেকে এই যে এর যে একটা কি ভয়াবহতা এই কোভিড-19 এই জীবাণু, এটা যাতে কি আমরা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করতে পারি, সেজন্য সম্মিলিতভাবে আমাদেরকে কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমরা কি আজকের পাঠে ফিরে যাই। আজকের পাঠ শেষে তোমরা কি উদ্ভিদের যে 5টি স্তবক আছে, ফুলের যে 5টি স্তবক আছে এই ফুলের স্তবকগুলো নিয়ে আমরা কি আলোচনা করব। আর কি এই যে ফুলের কি কোন কোন অংশ যে কি এগুলো তোমরা জানতে পারবে। আর উদ্ভিদের প্রজনন অঙ্গ যে কি এবং তার কি প্রয়োজনীয়তা কি সবগুলো তোমরা কি জানতে পারবে। তাহলে চলো আমরা কি আলোচনা ফিরে যাই। উদ্ভিদের প্রজনন অঙ্গ আমাদের প্রথমে জানতে হবে প্রজনন কি। প্রজনন কি? এই প্রজনন সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে আমরা প্রজনন বলতে কি বুঝি। এটা কিন্তু আমাদেরকে একটা বিষয় যে প্রজননটা কি আর কেন বা এর প্রজননের আবশ্যকতা কি। তাহলে আমরা প্রথমে জেনে নিই যে প্রজনন কি। আসলে প্রজনন হলো একটা প্রক্রিয়া। সেটা কেমন? যে প্রক্রিয়ায় একটা জীব তার মতো অর্থাৎ আপন বৈশিষ্ট্য সম্পন্ন আর একটা জীবের জন্ম দিতে পারে,
সেই প্রক্রিয়াটাই হচ্ছে প্রজনন। যেমন একটা মানুষ থেকে যখন আর একটা মানুষ সৃষ্টি হয়, অর্থাৎ মায়ের গর্ভে যখন কি আর একটা শিশু পুত্রের জন্ম হয়, তাহলে তোমরা দেখতে পাবে যে কি সেই মানে পুত্র বা কন্যা শিশু সন্তানের জন্ম হয়, সেটা সে হোক ছেলে অথবা মেয়ে, দেখবে কি ঠিক হয় মায়ের মতো দেখতে, নইলে কি বাবার মতো দেখতে। অর্থাৎ তার মতো কি আরেকটা কি অবিকল আরেকটা জীবের সৃষ্টি হয়ে যায়। এই যে সিস্টেম, এটা হচ্ছে কি প্রজনন। কিভাবে হলো এটা? এই যে সিস্টেমটা, এটা হচ্ছে প্রজনন। আসলে একটা জীব তার মতো আর একটা জীবের জন্ম দেয়, তাহলে সেই যে প্রক্রিয়া একটা জীব আপন বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ তার মতো গুণাবলী সম্পন্ন আর একটা জীবের জন্ম দেয়, সেই প্রক্রিয়াটাই হচ্ছে কি প্রজনন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রজননটা বুঝতে পেরেছ। তাহলে প্রজনন কেন প্রয়োজন? প্রজননের প্রয়োজনীয়তা। প্রজননের প্রয়োজনীয়তা। তাহলে প্রজননের প্রয়োজনীয়তা কেন, এই প্রজনন আর এর প্রয়োজনীয়তা আছে। এখন প্রজননের প্রয়োজনীয়তা, প্রজননটা কেন প্রয়োজন? প্রজনন ব্যতীত কখনো জীবের যে বংশ, অর্থাৎ যে প্রজাতির ধারাবাহিকতা, এ কখনোই টিকে থাকে না। প্রজাতির অস্তিত্ব টিকে রাখতে হলে প্রজননের প্রয়োজন। যদি প্রজনন না হয়, তাহলে আরেকটা জীব থেকে আরেকটা জীবের উৎপত্তি হবে না। আর যদি সেটা না হয়, তাহলে একদিন পৃথিবীর বুক থেকে সেই জীবের অস্তিত্ব পুরোপুরি কি বিলীন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রজননের অস্তিত্বকে তোমরা বুঝতে পারছো। তাহলে প্রজাতির ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে হবে। পৃথিবীর বুক থেকে কি সেই প্রজাতিকে নিশ্চিহ্ন যেন হয়ে না যায়, অর্থাৎ তাদের অস্তিত্বকে টিকে রাখতে হলে অবশ্যই কি প্রজননের প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে বুঝতে পারছো যে প্রজননের প্রয়োজনীয়তা কি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই প্রজনন সাধারণত দুইটা ভাবে হয়ে থাকে। একটা যৌন প্রজনন। প্রজনন সাধারণত দুই প্রকার হয়ে থাকে। প্রজনন কয় ধরনের হয়ে থাকে? প্রজনন দুই ধরনের হয়ে থাকে। একটা যৌন প্রজনন, আর একটা হচ্ছে কি যৌন জনন, আর একটা হচ্ছে অযৌন প্রজনন। এই যৌন প্রজননটা কি আর কি অযৌন প্রজননটা বা কি, এই বিষয়ে আমাদের একটু জানতে হবে। যৌন প্রজনন কি? প্রজনন দুই ধরনের। একটা হচ্ছে কি যৌন প্রজনন, আর একটা হচ্ছে কি অযৌন প্রজনন। যৌন প্রজনন হচ্ছে দুইটা ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনের ফলে, অর্থাৎ পুংজনন কোষ আর কি স্ত্রী জনন কোষের মিলনের ফলে যে জীবের উৎপত্তি হয়, এই যে প্রজনন, এটা কি যৌন প্রজনন। অর্থাৎ যেখানে কি দুটো ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন কি গ্যামেটের মাধ্যমে, অর্থাৎ কি পুং একটাকে বলে স্পার্ম, যেটাকে শুক্রাণু বলে, পুংজনন কোষ যেটাকে বলে শুক্রাণু, আর একটা হচ্ছে কি স্ত্রী জনন কোষ যেটাকে বলে ডিম্বাণু। ঠিক আছে? তাহলে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে কি হয়? জীবের উৎপত্তি হয়। তাহলে খেয়াল করো, এই যে প্রক্রিয়া, ভিন্ন ধর্মী দুইটা কি একটা শুক্রাণু একটা ডিম্বাণু, তাহলে এই জনন কোষ দুটো ভিন্ন ধর্মী। তাহলে কি এই দুটো ভিন্ন, একটা শুক্রাণু একটা ডিম্বাণু, এদের সংযোগে কি হয়? একটা জীবের উৎপত্তি হয়। আর এই প্রজননটা হচ্ছে যৌন প্রজনন। আর একটা হচ্ছে কি অযৌন প্রজনন। এই আমরা হচ্ছে কি কখনো কখনো দেখবে যে কি একটা জীবের কি দেহাবশেষ থেকে কি আরেকটা দেহাবশেষ ভাগ হয়ে যে কি একই রকম আরেকটা জীবের সৃষ্টি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি এটাও এক ধরনের অযৌন প্রজনন।
বুঝতে পারছো? এখানে কোন রকম কি এই যে পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষের কোন রকম প্রয়োজনীয়তা হয় না। শুধু যৌন প্রজননেই কি হয়, তোমার স্ত্রী জনন কোষ আর পুংজনন কোষের প্রয়োজনীয়তা হয়। পুংজনন কোষ বলতে সাধারণত কি শুক্রাণুকে বোঝে, আর কি স্ত্রী জনন কোষকে বলতে আমরা কি বুঝি, ডিম্বাণুকে বুঝে থাকি। ঠিক আছে? তাহলে কি শুক্রাণু আর ডিম্বাণু এদের সম্মিলনের কি হচ্ছে, একটা যে জাইগোট সৃষ্টি হচ্ছে, সেই জাইগোটটা আরো কি বিভাজিত হয়ে এটাকে বলা হয়, এটা হচ্ছে বিভাজিত হয়ে কি একটা পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি হচ্ছে, উৎপত্তি হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তাহলে কি উদ্ভিদের ক্ষেত্রেও কি যৌন জনন হয়? হ্যাঁ, যৌন জনন কাদের হয়? উন্নত যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে তার সেখানে কি হয়, যৌন জনন হয়। আবার কি আর সকল প্রাণীর ক্ষেত্রে, উন্নত প্রাণীর ক্ষেত্রে কি তোমার কি হয়, যৌন জনন সম্পন্ন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তেমনি আজকে আমরা একটা ফুল আলোচনা করব যে কি উদ্ভিদের প্রজননটা কিভাবে হয়ে থাকে, সেই বিষয়টা আমরা আলোচনা করব। আমরা এখন জানলাম প্রজনন অঙ্গ সম্পর্কে, আমরা জানলাম যৌন জনন সম্পর্কে, জানলাম অযৌন জনন সম্পর্কেও জানলাম। আর এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রজনন অঙ্গ ফুল নিয়ে। আসলে এই ফুল বা কি, ফুল এটা বা কি বলা হচ্ছে, প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপি হচ্ছে ফুল। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এখানে আমি একটা উদ্ভিদ আঁকলাম, বিটপি। এখানে একটা কি, এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, এই যে মাটি, নিচের অংশগুলো কি মূল, আর উপরের অংশ কি আছে, এখানে কাণ্ড আছে, তারপরে কি শাখা প্রশাখা আছে, তারপরে কি আছে, পাতা আছে, ফুল আছে, ফল আছে। ওকে, তাহলে কি এই যে মাটি, এটা হচ্ছে মাটি, একটা তল, যেখান থেকে উপরের দিকে একটা মাটি, একটা তল, যেখান থেকে কি উপরের দিকে উদ্ভিদের একটা অংশ আছে, আবার একইভাবে এখান থেকে নিচের দিকে মূল আছে, চলে গেছে। তাহলে কি বলা হচ্ছে, উদ্ভিদের কি মাটির উপরের যে অংশ, এই অংশকে সাধারণত কি বলা হয়, বিটপ বলা হয়। মাটির উপরের যে অংশকে কি বলা হয়, বিটপ বলা হয়। এখন তাহলে প্রজনন অঙ্গ কি বলেছি, উদ্ভিদের। এখন একটা আমরা জবা গাছ আঁকি, দেখা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, মনে করো এরকম আমি একটা ফুল গাছের ছবি আঁকার চেষ্টা করছি। ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, এখানে কি এঁকেছি, পাতা এঁকেছি, আর এখানে কি হচ্ছে, কিছু ফুল মনে করো কি এখানে ঝুলছে। এগুলো মনে করো ফুল। শিক্ষার্থীরা খেয়াল করো, এগুলো কি, এখানে বুঝতে পারছো এগুলো আমি কি আঁকার চেষ্টা করছি, এগুলো কি ফুল। এই যে
এটা হচ্ছে কি একটা ফুল, এটা হচ্ছে কি একটা ফুল, এটা একটা কি ফুল, সবগুলো ফুলের ছবি। এটা হচ্ছে ফুল, এগুলো সব ফুল। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা গাছে কি করেছি, পাতা এঁকেছি, ফুল এঁকেছি, আর কি শাখা প্রশাখা এঁকেছি। এখানে প্রজনন অঙ্গ বলতে বোঝায় যে এই যে ফুল, এই ফুলটা হচ্ছে প্রজনন অঙ্গ। কেন এটাকে প্রজনন অঙ্গ বলা হয়? তোমরা জানো উদ্ভিদের ফল থেকে কি হয়, উদ্ভিদের ফল থেকে কি হয় আরেকটা ফলের যে বীজ, এই বীজ থেকে কি আরেকটা কি আমাদের আরেকটা উদ্ভিদের জন্ম হয়। তাহলে বীজটা বা কোথায় সৃষ্টি হয়? বীজটা কিন্তু এই ফুল থেকে কি ফলের সৃষ্টি হয়। কি থেকে? ফুল থেকে। এই কারণে ফুলকে বলা হয় কি প্রজনন অঙ্গ। প্রজননের জন্য যে অংশগুলো, যে জিনিসগুলো কাজ করে, সবগুলো কোথায় পাওয়া যায়? এই ফুলের ভিতরে পাওয়া যায়। একটা ফুলের ভিতরে কি থাকে? ডিম্বাশয় থাকে। তারপরে কি সেখানে কি তোমার সেখান থেকে পুংগামেট উৎপন্ন হয়। তাহলে কি হয়? ফুলের ভিতরে থেকে কি যেটা পুংজনন কোষ, স্ত্রী জনন কোষ, যাদের সংযোগের ফলে কি আরেকটা নতুন উদ্ভিদের জন্ম হয়। আর সে সবের অবস্থান কোথায়? ফুলের ভিতরে। এই জন্য ফুলকে বলা হয় কি প্রজনন অঙ্গ। আর এই ফুল কি? ফুল হচ্ছে রূপান্তরিত বিশেষ ধরনের কি প্রজনন অঙ্গ। প্রজননের জন্য যে রূপান্তরিত বিশেষ অঙ্গ, তাহলে কি সেটা হচ্ছে ফুল। দেখো একটা উদ্ভিদের কিছু অংশ ডালপালা, কিছু অংশ পাতা, আবার কিছু অংশ কি ফুলে রূপান্তর হয়েছে, কিছু অংশ পাতায় রূপান্তর হয়েছে, কিছু অংশ কি শাখা প্রশাখা রূপান্তর হয়েছে। সব মিলেই কিন্তু একটা উদ্ভিদ। তাহলে বলছি প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ বীজকই হচ্ছে ফুল। ওকে, আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। এখানে আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি, আশা করি কি জিনিসটা তোমরা বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটা ফুলের ছবি এখানে আঁকার চেষ্টা করছি, আশা করি কি জিনিসটা তোমরা কি বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু আঁকার চেষ্টা করছি। আশা করি জিনিসটা বুঝতে পারছো যে আমি কিভাবে আঁকছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটা ছবি এঁকেছি, খেয়াল করো। এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে
এটা হচ্ছে দল বা পাপড়ি, আর এটা হচ্ছে পুংকেশক, যার এটা হচ্ছে কি পরাগধানী, আর এই যেটা এটা হচ্ছে কি পরাগদণ্ড, এটা হচ্ছে কি পরাগদণ্ড। যে দুটো একসাথে বলা হচ্ছে পুংস্তবক। আর এটা হচ্ছে কি গর্ভমুণ্ড, এটাকে বলা হচ্ছে কি এখানে খেয়াল করো গর্ভমুণ্ড। এটা গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড এই অংশটা হচ্ছে কি গর্ভদণ্ড, আর এই অংশটা হচ্ছে গর্ভাশয়। একসাথে দেখে বলা হয় স্ত্রী স্তবক। স্ত্রী স্তবক। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে বৃতি। এই যে অংশটা দেখছো এটা হচ্ছে থালামাস বা পুষ্পাক্ষ। এটা হচ্ছে বৃত্ত বা গোটা, আর এটা হচ্ছে গোটা বৃত্ত বা যেটাকে কি বলে মোটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে একটা ফুলকে এঁকেছি। আসলে এটা কি একটা জবা ফুল। জবা ফুল, আমি একটা জবা ফুল, যেহেতু তোমাদের প্র্যাকটিক্যালেও আছে ফুলের প্রজনন অঙ্গ, বিশেষ করে সেখানে জবা ফুল কি দেখানো হয়, তাহলে আমি সেই জবা ফুলের কি একটা লম্বচ্ছেদ এঁকেছি। ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করেছি একটা ফুলের। ফুলকে যখন কি কাটা হয়, কেটে এই অংশগুলো কি এভাবে দেখানো হয়। তাহলে এখানে আমরা কি করেছি, একটা ফুলের প্রজনন অঙ্গ, উদ্ভিদের প্রজনন অঙ্গের যে প্রজনন অঙ্গ ফুল, এই ফুলের কি 5টি স্তবক থাকে। ঠিক আছে, কয়টি স্তবক থাকে? 5টি স্তবক থাকে। তার ভিতরে এই পুংস্তবক আর স্ত্রীস্তবক এই দুটো কি বিশেষ করে কি সরাসরি প্রজননে অংশগ্রহণ করে, আর বাকি জিনিসগুলো কি প্রজননের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাদের প্রয়োজনীয়তা অপরিসীম। তাহলে কি এখন এটা কি করলাম, একটা ফুলের বিভিন্ন অংশ, এখানে এটা আমি কি রাখলাম, একটি ফুলের বিভিন্ন অংশ, বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করা যাবে। এটা একটা ফুলের লম্বচ্ছেদ, জবা ফুলের লম্বচ্ছেদ, এটাই আমরা আলোচনা করি। দেখো, একটা ফুলকে জবা ফুলের এই অংশগুলো তোমরা দেখতে পাবে। দেখো সেখানে কিন্তু একটা বোটা থাকে, যেটা বৃন্ত, যেটা মানে গাছের কি শাখা প্রশাখার সাথে কি করে ফুলকে কি করে আটকে রাখে, তাহলে বৃন্ত। তারপরে কিন্তু আছে দেখো বৃতি। বৃন্তটা কিন্তু এর অংশ নয়, তাই আমি এটা কি দিলাম, এই যে 5টি অংশের ভিতরে বৃন্তটা নয়, তাই আমি এটা কি করে দিলাম, মানে যে প্রজনন অঙ্গ বলতে বৃন্তটা পড়ে না সেই, তাই এটা কি দিলাম, আমি আসলে এটা এখন মুছে দিলাম। বৃন্তটা তোমাদেরকে দেখালাম, বৃন্তর কাজ হচ্ছে কি পুষ্পকে আটকে রাখে। তাহলে আমি এখন নিয়ে আলোচনা করছি দেখো পুষ্পাক্ষ। এই যে পুষ্পাক্ষটা কি, এই পুষ্পাক্ষ হচ্ছে দেখো একটা ফুলের, ফুলটাকে ছেড়ে ফুলে দেখবে কি
এই উপরে এখানে একটা কি এরকম চওড়া একটা অংশ আছে, ঠিক আছে? ঠিক গোটার উপরে এমন হয়ে গেছে, গোটাটা যেন কি আস্তে আস্তে এরকম চওড়া হয়ে গেছে, এরকম একটু একটুখানি এরকম প্রশস্ত হয়ে গেছে, ঠিক আছে? এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি থালামাস, এটা হচ্ছে থালামাস বা কি পুষ্পাত্র। আর এই পুষ্পাত্র কি করে, ফুলের যে অন্যান্য যে অংশগুলো আছে সেই স্তবকগুলো আছে ওইগুলোকে ধারণ করে। এই অংশটা কি করে, এই অংশগুলোকে ধারণ করে, অর্থাৎ এর উপরে এই অংশগুলো অবস্থান করে থাকে। ওকে, তাহলে এ কিন্তু সহায়ক ভূমিকা পালন করছে, প্রজননে সহায়ক ভূমিকা পালন করছে এই অংশটা। এই অংশটা হচ্ছে প্রজননের জন্য যে অংশগুলো কাজ করে সেই অংশগুলো কি করছে, এটা ধারণ করে রাখছে। ওকে, তারপরে কি আছে, বৃদ্ধি আছে। বৃদ্ধি কি করে, বৃদ্ধি কিন্তু সবুজ, তোমরা জানো যে বৃদ্ধিটা আসলে মূলত কি ফুলের চারপাশে এরকম থাকে, তোমরা দেখতে পাবে এরকম থাকে আর এরকম থাকে। বৃদ্ধির কাজ হচ্ছে ফুলের কি যে অংশগুলোকে সব রক্ষা করে থাকে, বৃদ্ধি কি করে এই সমস্ত অংশগুলোকে বাইরে থেকে কি করে আসলে রক্ষা করে থাকে। এর আরো কাজ আছে, এই যে বৃদ্ধি ফুলের অন্য অংশগুলোকে রক্ষার পাশাপাশি কি করে, এটা এখান থেকে কি করে খাদ্য প্রস্তুত করে। বৃদ্ধি, বৃদ্ধি নাম বলা ভুল, এগুলো বৃদ্ধি ফুলের কি করে এটা সবুজ হয়, এটা কি করে খাদ্য প্রস্তুতের ভূমিকা পালন করে। আবার রোদ বৃষ্টি বা অন্য থেকে কি ফুলের এই অংশগুলোকে কি করে থাকে, রক্ষা করে থাকে বৃদ্ধি। এবার বৃদ্ধির পরে আসলে কি দল, এই দল নিয়ে একটু আলোচনা করি। এক নম্বরে আছে কি, এখানে আছে কি এক পুষ্পাক্ষ, দুই হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধি নয় আমার বলাটা ভুলে গেলে বৃদ্ধি। তাহলে বৃদ্ধির কাজ কি, বৃদ্ধি কি খাদ্য তৈরি করে, খাদ্য প্রস্তুত করে, আবার রোগ বৃষ্টির হাত থেকে কি ভিতরের অন্যান্য অংশগুলোকে কি করে রক্ষা করে থাকে, পোকামাকড়ের আক্রমণ থেকে কি অংশটাকে রক্ষা করে থাকে। আবার কি পরাগায়নেও কি কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর 3 নম্বরে কি আছে দল। এই যে দল কি জানো, দল মানে কি পাপড়ি যেটাকে বলি, এক সম্মিলিত ভাবে কি দলমণ্ডল, আর যখন একটা একটা আলাদা করা হয় তখন এটা হচ্ছে দল। ফুলের একটা দল মানে পাপড়ি যেটা পেঁচানো পেঁচানোর মতো থাকে, একটা ছিঁড়লে একটা একটা আলাদা পাপড়ি বেরিয়ে আসে, এই যে দল, এই দল কি বিভিন্ন রঙিন হয়, সব রঙিন হয়ে থাকে। এই যে দলমণ্ডল যখন রঙিন হয় তখন রঙিন হওয়ার ফলে কি হয়, পতঙ্গগুলো কি হয় এটাকে পরাগায়নের জন্য, পরাগায়ন না হলে কিন্তু আবার কি তোমার এদের ভিতরে এই যে শুক্রাণু পুংজনন কোষ আর স্ত্রীজনন কোষের কি মিলনটা সম্ভব হয় না, তাহলে এর জন্য পরাগায়ন প্রয়োজন। আর এই পরাগায়নের জন্য পতঙ্গগুলোকে আকৃষ্ট করা হচ্ছে কি দল, যেহেতু এটা রঙিন তাই পোকামাকড় সহজেই কি রঙিন ওই যে লাল কালার হয়ে থাকে ওই রঙের প্রতি তারা আকৃষ্ট হয়ে ওই জায়গাটা মানে ওই দলমণ্ডলে যায়, আর কি ওখান থেকে পরাগায়ন সম্পন্ন কাজটা সম্পন্ন হয়। আবার কোন কোন মানে ক্ষুদ্র জীবকে কি এই দল মানে দলের উপরে তারা কি অবস্থান নেয়, তাদেরকে ধারণ করে, বসতে সহায়তা করে। আর কি ওই ক্ষুদ্র পোকামাকড়কে, যেমন একটা প্রজাপতি, সে তোমরা দেখেছো যে রঙিন এই যে ফুলের যে পাপড়িগুলো আছে এর উপরে ফুলে এসে বসে, বসার পরে কি হয় পরবর্তীতে তার পরাগায়ন প্রক্রিয়াটা সম্পন্ন করে। ওকে, তাহলে দলের কাজ হচ্ছে কি এটা রঙিন, এটা কি করে পরাগায়নের জন্য কি করে পতঙ্গগুলোকে কি করে বা পোকামাকড়কে কি করে আকৃষ্ট করে টেনে নিয়ে আসে। ওকে, এবার পুংস্তবক, এই পুংস্তবকটা আসলে কি, পুংস্তবক তোমরা দেখবে দেখি যখন এই জবা যে এখানে যে দণ্ডটা আছে এটাকে বলা হয় কি এই যে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড ভিতরের অংশটা কি যখন ছাড়িয়ে ফেলবে তখন এরকম একটা অংশ দেখবে। আর এর গায়ে দেখবে কি তোমরা জবা ফুল বাইরে থেকে দেখেছো কি যেন বাইরে একটা শীষ মতো লম্বা হয়ে গেছে, আর তার গায়ে অসংখ্য ছোট ছোট কি এরকম কি এরকম কিছু দেখতে পাবো, তাই না? আর সেটা এখানে অনেক বড় করে দেখানো হলো, এখানে কি সেইগুলো এটা আর এরকম ধানের মতো কিছু দেখতে পাবেন, এটা হচ্ছে পরাগধান, এটা বলে পরাগধান। আর পরাগধানের সাথে কি
এই যে দ্বন্দ্ব এটাকে বলা হয় পরাগদ্বন্দ্ব, এটাকে বলা হয় পরাগদ্বন্দ্ব। এই পরাগধানী আর পরাগদ্বন্দ্ব এই দুটো একসাথে কি করা হয়, এদেরকে বলা হয় কি পুংকেশর, এটাকে বলা হয় পুংকেশর। এই পুংকেশর অনেকগুলো পুংকেশর নিয়েই কি হয় একটা পুংস্তবক গঠিত হয়, অনেকগুলো পুংকেশরের নিয়েই কি হয় পুংস্তবক গঠিত হয়। তাহলে এখন আমরা কি পরাগধানী নিয়ে আলোচনা করছি। এই পরাগধানীর ভিতরে কি হয়, পরাগধানীর ভিতরে কি হয় পুংরেণু, এই পরাগ রেণু উৎপন্ন হয়। এই পরাগ রেণুটা কি হয়, পরাগ রেণু অঙ্কুরিত হয়ে কি হয় পরাগ নালিকা সৃষ্টি হয়, অর্থাৎ যেটা কি এই গণ্ডের ভিতরে অবস্থান করে। এই পরাগ গণ্ডের ভিতরে পরাগ নালিকাটা অবস্থান করে, আর সেই পরাগ নালিকার ভিতরে কি হয় পুংজনন কোষ অর্থাৎ স্পার্ম কি হয় উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পুংজনন কোষ উৎপন্ন হয়ে থাকে কোথায়, এই পরাগ নালীর ভিতরে। তাহলে পরাগ নালী কোথায়, পরাগধানী থেকে পরাগ রেণু উৎপন্ন হয়। এই পরাগ রেণু কি অঙ্কুরিত কি হয় পরাগ নালিকায় রূপান্তরিত হয়, আর এই পরাগ নালিকার ভিতরে কি হয় পুংজনন কোষ উৎপন্ন হয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি একটা পুংকেশর এককভাবে পুংকেশর আর অনেকগুলো পুংকেশর নিয়ে কি হয় পুংস্তবক গঠিত হয়। নাম্বার 5 স্থিরস্তবক নিয়ে আমরা আলোচনা করছি। স্থিরস্তবক সাধারণত ফুলের কেন্দ্রের দিকে, আমি যেটা বলেছি বাইরে যে শীষ মতোটা ঝুলে থাকে লম্বা, এটা সাধারণত কি ফুলের কেন্দ্রে অবস্থান করে। আর এই কেন্দ্র কি যখন ফুলটাকে লম্বচ্ছেদ করবে তখন খেয়াল করবে যে কি এই সেটা কি এখানে দেখানো হচ্ছে, সেই যে জিনিসটা দেখতে পাবে এরকম, সেটা হচ্ছে কি স্ত্রী, এটাকে বলা হয় কি স্ত্রী কেশর, এটা পুংকেশর, আরটা হচ্ছে কি গর্ভকেশর, তাই তো। যাই হোক, এটাকে বলা হয় কি গর্ভকেশর বলে। এর তিনটা, এই একটা যখন এটাকে বলা হয় কি এই গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর গর্ভাশয়, একটা তিনটা অংশ দেখতে পাবে, এটাকে বলা হয় এককভাবে গর্ভপত্র, এটাকে কি বলা হয় গর্ভপত্র বলা হয়। এই গর্ভপত্রে তিনটা অংশ থাকে, একটা গর্ভপত্রে তিনটা অংশ থাকে, একটা হচ্ছে গর্ভমুণ্ড, একটা হচ্ছে কি গর্ভদণ্ড, আর একটা হচ্ছে গর্ভাশয়। তাহলে কেন্দ্রে যেটা দেখতে পাবে এটা হচ্ছে কি একটা দেখালাম এখানে একক পাবে, এটা হচ্ছে গর্ভপত্র বলা হয়, কি বলা হয় গর্ভপত্র। এই গর্ভপত্রের কয়টা অংশ থাকে, তিনটা অংশ থাকে, একটা হচ্ছে গর্ভমুণ্ড, আরেকটা হচ্ছে গর্ভদণ্ড, আর একটা হচ্ছে গর্ভাশয়। এই গর্ভমুণ্ডে যখন একটা প্রজাপতি বা কোন পতঙ্গ যখন গর্ভমুণ্ডে এসে বসে, তখন এই গর্ভমুণ্ড থেকে কি হয় এই এখান থেকে যখন পরাগধানীতে সে প্রথমে বসে, এই পরাগধানীতে বসার পরে ওখান থেকে কি তার পায়ে কি যে পরাগ রেণু লেগে যায়, ওর থেকে কি হয় আস্তে আস্তে সেটা নিয়ে কোথায় চলে যায়, ও এই গর্ভমুণ্ডে এসে বসে। এবার এখান থেকে যখন গর্ভমুণ্ডে এসে বসে, তখন ওখান থেকে যে রেণুটা আছে যে, আর সেই রেণুটা আস্তে আস্তে কি হয় এর ভিতরে যে টিউব আছে, এর ভিতরে যে নল আছে, সেই নলের মাধ্যমে যে কি হয় সরাসরি কোথায় হয় তোমার এই গর্ভাশয়ের ভিতরে কি অবস্থান করে। ওকে, গর্ভাশয়ের ভিতরে কি অবস্থান করে, নল দিয়ে সোজা গর্ভাশয়ে চলে যায়। এখন এই গর্ভদণ্ডের ভিতরে থাকে সেই টিউব, আর এখানে যে গর্ভাশয়ের ভিতরে অবস্থান করে, গর্ভাশয়ের ভিতরে কি থাকে ডিম্বক থাকে, কি থাকে ডিম্বক থাকে, স্তরে স্তরে বিভিন্ন সুন্দর করে সাজানো থাকে, এখানে ডিম্বক থাকে, সাজানো সাজানো কি থাকে সাজানো ডিম্বক থাকে। এই ডিম্বকের ভিতরে থাকে ডিম্বাশয়, ডিম্বাশয়ের ভিতরে কি ওই নল দিয়ে কি সেই পুংজনন কোষটা কি চলে যায়। যখন পুংজনন কোষ চলে যায় তখন কি ডিম্বাশয়ের ভিতরে থাকা কি সেই ডিম্বাণুর সাথে কি হয় পুংজনন কোষে মিলন হয়, আর মিলন হওয়ার ফলে কি হয় ওখানে জাইগোট সৃষ্টি হয়। আবার ওইটা কি হয় আস্তে 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 বৃদ্ধি পেয়ে কি পুরো ডিম্বকটি কি হয় বীজে পরিণত হয়, আর পুরো গর্ভাশয়টি কি হয় ফলে পরিণত হয়। যাই হোক, তাহলে কি হয় এখানে আমরা দেখালাম যে তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কি আর ডিম্বকটি বীজে পরিণত হয় আর গর্ভাশয়টি কি হয় ফলে পরিণত হয়।
এই কথাটা তোমরা মনে রাখবে। তাহলে কি হলো, পরাগরেণু কি হলো, তোমার গর্ভমুণ্ডে একটা পতঙ্গ নিয়ে আসলো, ওখান থেকে কি টিউবের মধ্যে দিয়ে আস্তে আস্তে কি হলো, এই গর্ভাশয়ে প্রবেশ করলো। গর্ভাশয়ে কি থাকে, ডিম্বক থাকে। ডিম্বকের ভিতরে কি থাকে, গর্ভাশয় থাকে। তার ভিতরে কি থাকে, তার ভিতরে ডিম্বাণু থাকে। ওই ডিম্বাণুর সাথে কি হয়, ওই যে পুংজনন কোষের মিলন হয়। ওকে, মিলন হওয়ার ফলে কি হয়, যে জাইগোট হয়, ওইটা আস্তে আস্তে কি হয়, ওখান থেকে ওই পুরো ডিম্বক থেকে বীজে পরিণত হয়, আর গর্ভাশয়টি কি হয়, ফলে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে স্থির স্তবক বলতে আমরা কি বললাম, গর্ভমুণ্ড হলো, তারপরে কি গর্ভকাণ্ড হলো, গর্ভাশয় হলো, এই তিনটি মিলেই কি হলো, স্থির স্তবক গঠন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এই তিনটিকে না, এই তিনটি মিলে যেটা হলো সেটা হচ্ছে গর্ভপত্র। এই গর্ভপত্র একটাও থাকতে পারে, আবার কি একাধিকও থাকতে পারে। ওকে, তাহলে কি এটা হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভধারণ, গর্ভাশয়। যখন এটা একটা গর্ভপত্র, এই গর্ভপত্রটা কি একটা স্থির স্তবক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি কি তাহলে কি জীবের দেহে যেমন কি প্রজনন ক্রিয়া সম্পন্ন হয়, তেমন কি প্রাণীর যেমন কি প্রজনন ক্রিয়া সম্পন্ন হয়, এইভাবে কি দুটো ভিন্নধর্মী গ্যামেটের মিলন হয়েছে কোথায়, গর্ভাশয়ের ভিতরে। তাই এখানেও যে প্রজনন ক্রিয়া সম্পন্ন হলো, এটা হচ্ছে কি যৌন জনন প্রজনন, যৌন জনন ক্রিয়া। ঠিক আছে, তাহলে একইভাবে আমরা বললাম যে পুংস্তবকের মধ্যে কি হলো, স্থির স্তবকটাও কি হচ্ছে, আমাদের প্রজননে কি হচ্ছে, অংশগ্রহণ করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আর আশা করি কি তোমরা ফুলের যে বিভিন্ন অংশের বর্ণনা আমি এখানে করলাম, সেটা তোমরা বুঝতে পেরেছো। আর বইটা দেখলে কি আরো বুঝতে পারবে, আর এদের যে প্রয়োজনীয়তা এটাও বুঝতে পারবে। আর কেন যে কি এই যে প্রজনন অঙ্গ বলা হয়, আর প্রজননটা আসলে কি একটা ফুলের ভিতরে কিভাবে সম্পন্ন হয়, সেটা একটা জবা ফুলের কি আমি এখানে লম্বচ্ছেদ করে কি আমি বিভিন্ন প্রজনন অঙ্গের মাধ্যমে আর কিভাবে প্রজনন ক্রিয়া সম্পন্ন হয় সেই বিষয়টি কি আমি বিশদভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আর পরবর্তীতে কি পরবর্তী ক্লাস দেখার জন্য কি আমি তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আর তোমাদের যে বাড়ির কাজ থাকবে সেটা হচ্ছে কি তোমরা একটা কি করবে, তোমরা অবশ্যই বাড়ি থেকে কি একটা জবা ফুল কালেকশন করবে। জবা ফুল কালেকশন করে কি ওর লম্বচ্ছেদ করবে, এবং লম্বচ্ছেদ করে বিভিন্ন অংশগুলো কি পর্যবেক্ষণ করবে, এবং খাতায় কি সেই অংশগুলোর নামগুলো তোমরা লিখবে। ঠিক আছে, আর তোমাদের যে বাড়িতে ব্যবহারিক ক্লাস আছে সেই ব্যবহারিক ক্লাসের জন্য কি এই কাজটা অবশ্যই কি তোমরা করবে। ঠিক আছে, আর কি কি হলো, তুমি কি দেখতে পেলে সে অংশের বর্ণনাগুলো কি প্র্যাকটিক্যাল খাতায় তোমরা লিখে রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাস সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।